আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। গত ক্লাসে আমরা পড়েছিলাম লেটার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ ইংরেজি ভাষার যে ২৬টি লেটার বা বর্ণ রয়েছে সেগুলোর উচ্চারণ আমরা কিভাবে করব, সেগুলোর কারেক্ট প্রোনাউন্সিয়েশন আমরা কিভাবে করব, এই বিষয়টা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম। আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই অত্যন্ত যত্ন সহকারে সেই সবকটি পড়েছেন, শিখেছেন। তো আমি সেখানে আপনাদের কাছে অনুরোধ রেখেছিলাম যে আপনারা সেটাকে ঠোঁটস্থ করবেন। আশা করছি আপনারা সেই কাজটিই করেছেন। তো আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আমি একটু বাংলা ভাষা নিয়ে একটু কথা বলতে চাই, যাতে করে আজকের পড়াটা আমরা আসলে সুন্দরভাবে আত্মস্থ করতে পারি। আমরা আসলে প্রত্যেকেই কিন্তু বাংলা ভাষাটা শিখেছি ছোটবেলায়, এবং ছোটবেলায় যখনই আমরা এই বাংলা ভাষার পড়াটা বা বাংলা ভাষার উচ্চারণ কিংবা বাংলা শব্দকে বানান করে পড়ার যেই একটা প্রচেষ্টা বা বানান করে পড়ার যেই একটা সিস্টেম, এই সিস্টেমটা আমরা শিখেছি আসলে আমাদের ঘরের থেকে, হয়তো মার কাছে কিংবা বাবার কাছে, কিংবা কেউ কেউ হয়তো স্কুলে শিখেছি। তো আসলে সেই শেখার ধরনটা আসলে কি ছিল, আমি সেটা নিয়ে আসলে কথা বলবো। যে শেখার ধরনটা ছিল এরকম যে আমাদেরকে প্রথমে স্বরবর্ণগুলো আহ, মুখস্থ করানো হয়েছে, অর্থাৎ স্বরবর্ণগুলো আগে শেখানো হয়েছে। হ্যাঁ, স্বরে অ, স্বরে আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, এ, ওই, ও, ঔ। হ্যাঁ, স্বরবর্ণগুলো কিন্তু আমাদেরকে আসলে প্রথমে শেখানো হয়েছে। কেন? কারণ স্বরবর্ণগুলোই অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে। এই স্বরবর্ণগুলো অন্য কারোর সাহায্য ছাড়া, অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া, সাপোর্ট ছাড়া সে একা একাই উচ্চারিত হতে পারে। এটাকে আমরা স্বরবর্ণ হিসেবে জানি, বা স্বরবর্ণের সংজ্ঞা বলেন কিংবা তারিফ বলেন বা ডেফিনিশন বলেন, আমরা কিন্তু এভাবেই জানি। আর এর বিপরীতের পরবর্তীতে আমরা যেটা পড়েছি সেটা হলো ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণের যেই সংজ্ঞা কিংবা ডেফিনিশন কিংবা তারিফ আমরা যেটাই বলি, ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণ হলো যা স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, কিংবা ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা এভাবে বলা হয় যে ব্যঞ্জন বর্ণ বলা হয় যেই বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। অর্থাৎ যে অন্য বর্ণের সাহায্যের কথা বললো, এটা দ্বারা কিন্তু স্বরবর্ণের উদ্দেশ্য। যেমন ক, ক বলতে গেলেই দেখা যায় স্বরে অ, এই অ এর উচ্চারণ তার এখানে যুক্ত করতে হয়, এছাড়া কিন্তু ক উচ্চারণ করা যায় না। একই অবস্থা খ, গ, ঘ যাই বলেন, প্রত্যেকটার ক্ষেত্রেই একই কথা, অর্থাৎ এগুলোর প্রত্যেকটাই আপনার স্বরবর্ণের উপরে ডিপেন্ডেন্ট, বা এগুলো স্বরবর্ণের সহযোগিতায় উচ্চারিত হয়। আমরা যখন বাংলা আসলে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো শিখেছি, তখন এই স্বরবর্ণের উচ্চারণগুলো শেখার দ্বারাই আসলে আমরা কিন্তু বাংলা ভাষার অনেকটাই আয়ত্ত করে ফেলি। অর্থাৎ এই স্বরবর্ণের মধ্যে যেই উচ্চারণগুলো রয়েছে, বিশেষ করে অ, আ, ই, ই, উ, উ, এ, ওই, হ্যাঁ, তারপরে ও, ঔ, এই যে উচ্চারণগুলো রয়েছে, এই সাউন্ড বা এই ধ্বনিগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখা যায় এই ধ্বনি ছাড়া আসলে কোনো আহ, শব্দ কল্পনাই করা যায় না। অর্থাৎ কোনো একটা শব্দ আপনি এমন পাবেন না যেখানে এই স্বরবর্ণের কি নাই, উপস্থিতি নাই। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আপনি স্বরবর্ণের উপস্থিত পাবেন। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে বাংলা ভাষা শিখেছি, কিংবা আমরা যে বাংলা ভাষার যে শব্দ সেগুলোর যে বানান করা শিখেছি, যেমন ক, আ, ক আকার কা, ক আকার কা, কা কা, ব আকার বা, ব আকার বা, বা বা। তো এই যে আমরা বাংলা ভাষার শব্দকে বানান করে পড়া যে শিখেছি, এইটা কিন্তু আসলে স্বরবর্ণের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আসলে স্বরবর্ণের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, বাংলা ভাষার একটা শব্দ বানান করে পড়ার ক্ষেত্রে, হ্যাঁ, কিংবা কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার ক্ষেত্রে স্বরবর্ণের
গুরুত্ব অপরিসীম এবং স্বরবর্ণ ছাড়া বাংলা ভাষাকে কল্পনাও করা যায় না। আর এখানে আরো একটা বিষয় লক্ষণীয় যে এই স্বরবর্ণগুলো যেই বাচ্চা বা যেই শিশু খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারে, অর্থাৎ খুব সুন্দরভাবে বুঝে তারপরে পড়ে, দেখা যায় যে ওই ছেলের জন্য বাংলা শব্দ বানান করে পড়া তার জন্য খুব সহজ হয়ে যায়। তো এই বাংলা ভাষার মধ্যে স্বরবর্ণের এই যে এত গুরুত্ব এবং এত ব্যবহার, হ্যাঁ, এবং এই স্বরবর্ণগুলো আয়ত্ত করলেই দেখা যায় যে বাংলা ভাষার অনেকটাই সে কি করে ফেলে, আয়ত্ত করে ফেলে, এবং বলা যেতে পারে যে বাংলা ভাষার মূল বা শেকড়টাই সে আয়ত্ত করে ফেলে। ঠিক এই একই রকমের বিষয় রয়েছে ইংরেজি ভাষার মধ্যে। অর্থাৎ ইংরেজি ভাষার যে লেটারগুলো রয়েছে 26টা লেটার, এই 26টা লেটারগুলোকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। ভাওয়েল আর একটা কনসোনেন্ট। এই ভাওয়েলের বাংলায় কিন্তু স্বরবর্ণ, ভাওয়েলের বাংলা হলো স্বরবর্ণ, আর কনসোনেন্টের বাংলা হলো ব্যঞ্জন বর্ণ। এই যে ভাওয়েল বা স্বরবর্ণ আছে, এই ভাওয়েল বা স্বরবর্ণের উচ্চারণগুলো, প্রোনাউন্সিয়েশনগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, আমরা বানান করে করে ইংরেজি শব্দ আপনার পড়তে পারবো। এখানে একটা কথা না বললেই নয়, আমি ইতিমধ্যেই বেশ কয়েকজন শিক্ষার্থীর মুখোমুখি হয়েছি এবং আলহামদুলিল্লাহ তারা অনেক মেহনতি ছিলেন, কিন্তু একটা বড় দুর্বলতা আমি তাদের মধ্যে দেখেছি যে তাদেরকে যদি বলে দেওয়া হয় তাহলে তারা অনেক বড় বড় ওয়ার্ডও তারা সেটা আয়ত্ত করে ফেলে, পড়ে ফেলে, শিখে ফেলে। কিন্তু যদি বলি যে ছোট একটা ওয়ার্ড, যে এই ওয়ার্ডটা তুমি নিজে বানান করে পড়ো, কিন্তু দেখা যায় যে সেই ছেলেটা ওই ওয়ার্ডটা কিন্তু কি করতে পারে না, বানান করে পড়তে পারে না। কেন? কারণ ওই সমস্যা এই গোড়াতে রয়ে গেছে, শিকড়ে রয়ে গেছে। অর্থাৎ যে এই ইংরেজি ইংরেজি বর্ণের যেই ভাওয়েল রয়েছে কিংবা কনসোনেন্ট রয়েছে, এগুলোর কীরকম উচ্চারণ হয়, এগুলোর সাউন্ড কি কতভাবে হতে পারে, এই বিষয় সম্পর্কে তার কিন্তু একদম ধারণা নাই। যার কারণে সে ছোট একটা শব্দ সে সেটার উচ্চারণ করতে পারছে না, বানান করতে পারতেছে না। তো এটা কিন্তু আসলে একটা, আমার কাছে মনে হয়েছে যে বড় একটা মানে গ্যাপ, এবং এই জায়গাটা অবশ্যই পূরণ করা দরকার, এবং সেই জন্যই আসলে আমি এই প্রোনাউন্সিয়েশনের এই চ্যাপ্টারটা আসলে যুক্ত করেছি। তাহলে এখন আমাদেরকে কি কাজটা করতে হবে? আমাদেরকে এই ইংরেজি ভাষার যেই ভাওয়েল কিংবা কনসোনেন্ট রয়েছে, এই ভাওয়েল কিংবা কনসোনেন্ট এই উভয়টাই পড়তে হবে, এবং ভাওয়েলের উপরে আমাদেরকে অবশ্যই বেশি প্রেসার দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তো আমাদের যেমন বাংলা ভাষায় স্বরবর্ণ ছিল 11টা, কিন্তু ইংরেজি ভাষায় স্বরবর্ণ কিন্তু 5টা, মাত্র 5টা, এ, ই, আই, ও, ইউ, এবং এই প্রত্যেকটারই একাধিক সাউন্ড রয়েছে, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ভাওয়েলের একাধিক সাউন্ড রয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা পড়ব আসলে এই প্রথম ভাওয়েল বা প্রথম স্বরবর্ণের সাউন্ড, অর্থাৎ এই এ, এটা কত রকমের সাউন্ড তৈরি করে একটা ওয়ার্ডের মধ্যে, একটা শব্দের মধ্যে সে কত রকমের সাউন্ড তৈরি করে, কত রকমের আওয়াজ তৈরি করে, কতভাবে তাকে প্রোনাউন্সিয়েশন করা যায়, কতভাবে তাকে উচ্চারণ করা যায়, সে কতভাবে উচ্চারিত হতে পারে, আমরা আসলে সেই বিষয়গুলোই আজকে শিখব। তাহলে আমরা যদি এখানে সংক্ষেপে আমরা যদি প্রথমে দেখে নেই যে কতগুলো সাউন্ড এখানে আছে, তাহলে কিন্তু আমরা প্রথমে এক নম্বরে শর্ট এ সাউন্ড আছে। তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে লং এ সাউন্ড, 2 নম্বরে দেখতে পাচ্ছেন লং এ সাউন্ড। আমি আর একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। দেখেন এখানে লং এ সাউন্ড। এরপরে আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো শোয়া সাউন্ড আছে একটা 3 নম্বরে। তারপরে আমরা যদি যাই 4 নম্বরে আহ সাউন্ড আছে। তারপরে এই সাউন্ড আছে, এ ওয়াই এর একটা সাউন্ড আছে। তারপরে এ আই একসাথে আসলে কি হবে সেটার একটা সাউন্ড আছে। তারপরে এ ডাব্লিউ, এইটারও একটা সাউন্ড আছে। এ ডাব্লিউ যদি একসাথে আসে তাহলে তার উচ্চারণটা কেমন হবে। এরপরে এ ইউ, এরও একটা সাউন্ড আছে, এটাও আমরা শিখবো ইনশাল্লাহ। এরপরে সাইলেন্ট এ, অর্থাৎ এটা লেখায় আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না, উচ্চারিত হবে না।
তো এই রকমের এর একটা সাউন্ড বা এটাকে একটা সাউন্ড হিসেবে ধরা হয়েছে, যেহেতু এটাও একটা এর রূপ, হ্যাঁ, যে এটা অনুচ্চারিত থাকবে। তো আমরা ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটাই এখন শিখব। হ্যাঁ, প্রত্যেকটা সাউন্ডে আমরা ইনশাল্লাহ শিখব। তো আমি এর মাঝখানে একটা কথা বলে রাখি যে ভাই, আমরা যদি এই ভাওয়েলের এই সাউন্ডগুলো শুধু আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা মোটামুটি অনেকটা কিছু, অনেক প্রোনাউন্সিয়েশন শিখে ফেলবো এবং দেখা যাবে আমাদের অনেক সহযোগিতা করবে। যেমনটা আমি বলেছি, বাংলা ভাষার স্বরবর্ণের সহযোগিতা ছাড়া কোনো শব্দ যেমন কল্পনা করা যায় না, ইংরেজি ভাষাতেও এই ভাওয়েল ছাড়া কিন্তু কোনো শব্দ কল্পনা করা যায় না। অর্থাৎ প্রত্যেকটা শব্দের মধ্যে দেখবেন ভাওয়েলের উপস্থিতি অবশ্যই আছে। তো ভাইজান, এগুলো এই ভাওয়েলের উচ্চারণগুলো অবশ্যই আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে, আত্মস্থ করতে হবে। যদি আমরা এখানে ভুল করি, তাহলে কিন্তু এই ভুল আমাদেরকে সারা জীবন কষ্টে ফেলে দিবে। সুতরাং আমরা এখানে কোনো গাফলতি করব না। তো চলেন শুরু করি এখন। এর সাউন্ড, হ্যাঁ, এখানে বিস্তারিত সব বলে দেওয়া আছে। আমি বিস্তারিতের মধ্যে যাব না। কেন যাব না? কারণ বিস্তারিতের মধ্যে গেলে হয়তো আমি যেই আপনাদেরকে সাউন্ডটা শুধু শেখানোর জন্য বসেছি, সেই সেই বিষয়টা হয়তো আমার মানে ঘাটতি হয়ে যাবে। সেই বিষয়টাতে ঘাটতি হয়ে যাবে এবং দেখা যাবে যে মূল যেই উদ্দেশ্য, মাকসাদ, সেখান থেকে আমরা দূরে সরে যাব। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। এখানে এর প্রথম সাউন্ডটা হলো শর্ট এ সাউন্ড। শর্ট এ সাউন্ড আমাদের মনে থাকার কথা যে আমরা পড়েছিলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এখানেও এই যে শর্ট এ সাউন্ডের বিষয়টা ওই রকম, অর্থাৎ এখানে কোনো টান হবে না। এই যে এর সাউন্ডটা যে হবে, এটা কোনো টান হবে না, বরং দ্রুত গতিতে এটার উচ্চারণ হবে। তো এটার উচ্চারণ কি? শর্ট এ সাউন্ডের উচ্চারণ কি? উচ্চারণ হলো এ। উচ্চারণ হলো কি? এ। এখানে একটা বিষয় আছে, আমি একটু বলে দেই। এটা আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে ভালো, না মনে রাখতে পারলে তেমন ক্ষতি নাই, কিন্তু মনে রাখতে পারলে অনেক লাভ। হ্যাঁ, এটা আসলে আইপিএ, এটা বলা হয় ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। অর্থাৎ আমাদের লেখার জন্য যে রকমের একটা এই লেটার আছে, অর্থাৎ লেখার জন্য আমরা যে পড়েছি এ বি সি ডি, আমরা গত ক্লাসে পড়েছিলাম, ওগুলো হলো লেখার লেটার। অর্থাৎ ওগুলো দিয়ে, এই লেটারগুলো দিয়ে লিখতে হয়। কিন্তু এই লেটারগুলোর প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের জন্য আলাদা একটা কি আছে, আলাদা আরও বর্ণ আছে, আলাদা লেটার আছে উচ্চারণের জন্য, শুধুমাত্র উচ্চারণের জন্য। তো এই যে লেটারগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে, হ্যাঁ, এই লেটারগুলো আসলে এই ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, হ্যাঁ, উচ্চারণের লেটার এগুলো। হ্যাঁ, এগুলো দিয়ে কোনো একটা লেটারের উচ্চারণ কি হবে সেগুলোকে নির্দেশ করা হয়, সেগুলোকে বোঝানো হয়। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে একটা কে উল্টায় লিখছে আর একটা কে মিলিয়ে লিখছে। আবার এটাও মনে হতে পারে যে এখানে একটা এ আছে আর তার পিঠে একটা লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম হতে পারে। তো এই যে লেটারটা আছে, এই লেটারের উচ্চারণ হলো এ। এই উচ্চারণটা যে হয়, এটা আসলে আমরা একটু দেখব মেসালের মধ্যে, অর্থাৎ এক্সাম্পলের মধ্যে। এই যে এখানে এক্সাম্পল, আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। যেমন খ্যাট, CAT, খ্যাট। খ্যাট, এখানে কিন্তু আবার টান দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই যে খ্যাট, এরকম কোনো সুযোগ নাই। এখানে উচ্চারণ হবে কি? খ্যাট। হ্যাট, ব্যাট, ম্যাট। আমি আবার এখানে দেখেন বাংলা মিনিং বা এই শব্দগুলোর তর্জমা বা অর্থ, আমি বাংলা অর্থটা লিখে দিয়েছি। আবার এখানে বাংলা উচ্চারণটাও আমি এখানে লিখে দিয়েছি। কি উচ্চারণ হবে? খ্যাট। হ্যাঁ, এখানে সি আছে, সিকে অনেকে কি বলি আমরা, আগে যেটা বলতাম সেটা হলো ক্যাট, কিন্তু ক্যাট না, এটা হবে কি? খ্যাট। তারপরে হ্যাট, ব্যাট, ম্যাট। এখানে আবার যে টি দেওয়া আছে, টি হবে না, এটা হবে ঠ হবে আর কি। এটা আমি ঠিক করারই সময় পাই নাই। খ্যাট, হ্যাঁ, খ্যাট, অর্থাৎ বাতাস বের হবে। ট বললেও এর মধ্যে দিয়ে বাতাস বের হবে, খ্যাট। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন কথা হলো, আমরা এটা বুঝতে পারলাম যে এর প্রথম সাউন্ডটা হলো শর্ট এ সাউন্ড, যার বাংলা উচ্চারণ হবে হলো এ বা জফলা আকার এ। আচ্ছা, এর উদাহরণ হলো খ্যাট। এখন
একটা প্রশ্ন কিন্তু আপনি আমাকে করতেই পারেন যে হুজুর এটা তো বুঝলাম যে এই এর শর্ট এ সাউন্ড এর উচ্চারণটা হবে এ, কিন্তু এটা কখন হবে কোথায় হবে এটা যদি না জানি তাহলে তো সব প্যাচ লেগে যাব। কারণ এই যে আরও তো কতগুলো এখানে এর উচ্চারণ আছে, প্রোনাউন্সিয়েশন আছে, তাহলে সেগুলোর সাথে তো এগুলোর আমরা পার্থক্য করব কিভাবে যে এই জায়গাটায় এ হবে, ওই জায়গাটায় এই হবে, ওই জায়গাটায় আ হবে। তাহলে এই বিষয়টা আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা বড় প্রশ্ন যে এই যে এ এ উচ্চারণটা কখন হবে, এর উচ্চারণটা যে এ হবে এটা কোন কোন সময় হবে, এটা কিন্তু আসলে একটা বড় প্রশ্ন। আমরা সেই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে জানবো, এখানে দিয়ে দেওয়া আছে উত্তরটা। এই যে ইউসেজেস, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে কিন্তু উত্তরটা দিয়ে দেওয়া আছে। আমি এখানতে বলে দিচ্ছি যে যদি নাকি এর পরে কোনো কনসোনেন্ট থাকে, এর পরে যদি কোনো কি থাকে, কনসোনেন্ট থাকে। কারণ কনসোনেন্ট কি এগুলো কিন্তু আপনারা ইতিপূর্বে এই ক্লাস 2 এর যে ইংলিশ গ্রামার আপনাদেরকে পড়ানো হয়েছে সেখানে আপনারা পড়েছেন। তারপর আমি বলে দিচ্ছি যে ভাওয়েল বা স্বরবর্ণ হলো 5টা, এ ই আই ও ইউ। এই 5টা ভাওয়েল ব্যতিরেকে আরও যে 21টা ইংরেজি লেটার রয়েছে সেই সবগুলো হলো কি কনসোনেন্ট। তাহলে আমাদেরকে এতটুকু মাথায় রাখলেই চলবে যে ইংরেজি ভাষায় 26টি লেটারের মধ্যে 5টি লেটার হলো ভাওয়েল বা স্বরবর্ণ, সেই 5টি লেটার হলো এ ই আই ও ইউ। এই 5টি লেটার ব্যতিরেকে বাকি সবগুলোই হলো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, আমি আবারও বলছি, এর পরে যদি কোনো কনসোনেন্ট লেটার থাকে তাহলে সেই এটা এ এর মতো উচ্চারিত হবে, সেই লেটারের সেই এর উচ্চারণ এ হবে। আবারও বলছি, এর পরে এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, ব্যঞ্জনবর্ণ ইংরেজি, হ্যাঁ কোনো কনসোনেন্ট লেটার থাকে তাহলে হ্যাঁ সেই এর উচ্চারণ হবে এ। যেমন এখানে এর পরে টি আসছে, টি একটা কনসোনেন্ট লেটার, হ্যাঁ এই জন্য এখানে উচ্চারণ হচ্ছে কি খ্যাট। তারপরে হ্যাটের মধ্যেও এ লেটারটা আছে, এ লেটারের পরে একটা কনসোনেন্ট লেটার আছে, এটা কিন্তু ভাওয়েল, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কি ভাওয়েল। আচ্ছা, তাহলে এরপরে একটা কনসোনেন্ট লেটার আছে, কনসোনেন্ট, এই কনসোনেন্ট আছে, এই জন্য এই এর উচ্চারণ হবে কি এ, হ্যাট, হ্যাট। আচ্ছা, এটা গেল একটা একটা তার স্থান, অর্থাৎ যে জায়গাগুলোতে সে কি হতে পারে এর উচ্চারণ দিতে পারে। তার মধ্যে থেকে একটা হলো যে এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার উচ্চারণ হবে এ। আচ্ছা, আরও একটা জায়গা এখানে বলে দেওয়া আছে অ্যাট দ্য এন্ড অফ এ ওয়ার্ড, হ্যাঁ যে কোনো শব্দের শেষেও এই এর উচ্চারণ কি হতে পারে এ হতে পারে। যদি আমরা একটু খেয়াল করি এই যে এটা যে আসছে এটা কিন্তু আসলে শব্দের শেষেই আসছে, হ্যাঁ এটা কি শব্দের শেষেই আসছে, একদিক থেকে দেখেন এরপরে মাত্র একটা অক্ষর আছে, তাহলে সে কি শব্দের শেষেই। তাহলে এই দুটো বিষয় মাথায় রাখতে হবে যে যখন এর পরে কোনো কনসোনেন্ট লেটার থাকবে তখন এর উচ্চারণ এ হবে, কিংবা যখন এটা ওয়ার্ডের শেষে আসবে তখনও তার উচ্চারণ এর মতো হবে। তো ইনশাল্লাহ আপনারা কিন্তু এই দুটো বিষয় বুঝতে পেরেছেন আমি আশা করি। যে এর প্রথম সাউন্ড হলো শর্ট এ সাউন্ড, অর্থাৎ দ্রুত যেই উচ্চারণটা করতে হবে, যেই সাউন্ডটা করতে হবে আমাদেরকে, আর সেই সাউন্ডটা হলো এ। আচ্ছা, এই সাউন্ডটার উদাহরণ হলো খ্যাট, হ্যাট, ব্যাট, ম্যাট, হ্যাঁ ইত্যাদি। আর এটা কখন এটা এর উচ্চারণ কখন দিবে, যখন এর পরে কোনো কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট লেটার থাকবে, কিংবা যখন এটা ওয়ার্ডের শেষে আসবে তখন ওই এর উচ্চারণটা এ হবে। তাহলে আমাদের প্রথম সাউন্ডটা শেষ হলো। আমরা অবশ্যই এই সাউন্ডের নাম মুখস্থ করব এবং এই সাউন্ডটা কি, হ্যাঁ 1 নম্বরে সাউন্ডের নাম মুখস্থ করব, কিন্তু সাউন্ডটা কি এখানে বাংলা লিখে দিয়েছি এ, এটা এই 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 বাংলা সাউন্ডটাও মুখস্থ করতে হবে। আর 3 নম্বর কাজ হলো এই উদাহরণগুলো মুখস্থ করতে হবে, এবং 4 নম্বর কাজ হলো
যে এখানে আমি যে বলে দিলাম যে কখন এ সাউন্ড করবে এটা, সে তার দুটো জায়গা আমি বলে দিয়েছি। এক নম্বর হলো এর পরে যদি কোনো কনসোনেন্ট লেটার থাকে তাহলে তখন এ কী করবে, এর উচ্চারণ দিবে। হ্যাঁ, আর যদি আর দ্বিতীয় জায়গাটা হলো যদি ওয়ার্ডের শেষে এ আসে তাহলেও সেই এটা এ এর মতো উচ্চারিত হবে। তাহলে এই হলো আসলে আপনাদের চারটা পড়া, আমি যদি ভুল না করে থাকি। এক নম্বরে আপনারা এই সাউন্ডের নাম মুখস্থ করবেন, শর্ট এ সাউন্ড। দুই নম্বরে সাউন্ডটা কি সেটা মুখস্থ করবেন। তিন নম্বরে উদাহরণগুলো মুখস্থ করবেন। চার নম্বরে কখন এই এ সাউন্ডটা কি হয়, এ সাউন্ডটা তৈরি হয়, কখন এ সাউন্ড দেয়। হ্যাঁ, সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এক নম্বর হলো এর পরে যদি কোনো কনসোনেন্ট লেটার থাকে তাহলে সেই এ এর মতো উচ্চারিত হবে। দুই নম্বর হলো ওয়ার্ডের শেষে যদি এ আসে তাহলে সেই এও এর মতো উচ্চারিত হবে। তাহলে এই চারটা বিষয় আপনারা কি করবেন, অবশ্যই মুখস্থ করে নেবেন। এই যে এখানে যেই উদাহরণ বা এক্সাম্পলগুলো দিয়ে দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করার দ্বারা দেখা যাবে যে এই যে এর প্রোনাউন্সিয়েশন যে হয় এটা কিন্তু আপনাদের জবানের মধ্যে চালু হয়ে যাবে, এবং আপনাদের এই বিষয়টা নিয়ে যে এর উচ্চারণ যে হয় এটা নিয়ে কিন্তু আর কখনো দ্বিতীয়বার ভাবতে হবে না, নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসবে। এই জন্য উদাহরণগুলো টাইট করে মুখস্থ করতে হবে। খ্যাট, হ্যাঁ, আমি এখানে পরবর্তীতে হয়তো টির জায়গায় আমি ঠ লিখে দিব, এটা খেয়াল রাখতে হবে। আমার উচ্চারণটা এখন শুনেন। খ্যাট বিড়াল, হ্যাট টুপি, হ্যাঁ, ব্যাট ব্যাট, ম্যাট মাদুর, র্যাট হ্যাঁ ইঁদুর, ম্যান মানুষ, ল্যান্ড ভূমি, স্ট্যান্ড স্ট্যান্ড, হ্যাঁ এখানে কি ঠ হবে, আমি এখানে লিখে দিছি স্ট্যান্ড দাঁড়ানো, ব্ল্যাক কালো, হ্যাঁ ব্ল্যাক কালো, এইখানে এই যে কে উচ্চারণ কী হবে, খয়ের মতো ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক কালো, হ্যান্ড হাত, প্ল্যান হ্যাঁ পরিকল্পনা। তারপরে এই উচ্চারণগুলো বাংলা উচ্চারণগুলো অবশ্যই দেখবেন পড়ার সময়। তারপরে খ্যান, খ্যান অর্থ পারা, যেমন আমরা বলে থাকি না আই খ্যান, হ্যাঁ কিন্তু দেখবেন যে আমাদের সচরাচর স্কুল কলেজে এখানে কিন্তু ক্যান পড়ানো হয়, আই ক্যান। হ্যাঁ কিন্তু দেখা যায় এরা যখন ওই যে আইলস করতে যায়, যখন বিদেশে যাবে, হ্যাঁ ইংরেজি শিখতে হবে, বিদেশে পড়ালেখা করতে যাবে, তখন কিন্তু আবার তাদেরকে এটা কি করতে হয়, আবার সেই গোড়ার থেকে শিখতে হয়, এই যে ক্যান দিয়ে আবার খ্যান পড়তে হয়। তো এই জন্য আমাদের জন্য ওই কাজটা করতে না হয়, এই জন্য কি করবেন, এই ক্যানকে অবশ্যই খ্যান পড়তে হবে, সি এর উচ্চারণ খ এর মতো হবে, খ্যান পাড়া। ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট, ট্রাক, হ্যাঁ ট্রাক, এই যে এটা মনে রাখবে ট্রাক, হ্যাঁ ফ্যাক্ট তথ্য, ক্লাস শ্রেণী, ল্যান্ড ভূমি, স্টাফ, হ্যাঁ স্টাফ, তারপরে কি প্লান্ট উদ্ভিদ। হ্যাঁ তো এইরকম কি করবেন, সবগুলো বিষয়, এই সবগুলো মেসাল বা সবগুলো উদাহরণ এগুলো মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন প্রত্যেকেই। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় নম্বর সাউন্ড, এর দ্বিতীয় নম্বর সাউন্ড হলো লং এ সাউন্ড। এই সাউন্ডের নাম হলো কি লং এ সাউন্ড, অর্থাৎ এই সাউন্ডটা একটু দীর্ঘ হবে, লম্বা হবে। আর এই সাউন্ডটা কি, সাউন্ডটা হলো এই, সাউন্ডটা কি আবারও বলি এই, হ্যাঁ এই সাউন্ডটা বলে এই। আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আমাদের এই সাউন্ডের সাথে এটার সাথে মিলে যাবে। যেমন খেইক, হ্যাঁ এখানে উচ্চারণটা হবে কি, আমি এখানে বাংলা উচ্চারণ লিখে দিয়েছি খেইক। তাহলে দেখেন আমরা আগে কিন্তু পড়েছি কেক, কেক কেক, হ্যাঁ এইভাবে বাংলাদেশে বলা হয়, সবাই আপনি দোকানে যান যেখানে যান সবাই বলবেন কেক কেক পড়ানো হয়, কিন্তু আসলে এর উচ্চারণ হবে খেইক। সি এর উচ্চারণ খ, আবার কে এর উচ্চারণও কি খ, আর এর উচ্চারণ কি এই, এই এই যে এই এর উচ্চারণটা এখানে ঢুকাই দেওয়া হয়েছে, খেইক, হেইট, লেইক, রেইক, বেইক। হ্যাঁ তো এইভাবে আরও যদি আমরা দেখি কতগুলো এখানে আমি 10-12টা উদাহরণ এখানে যুক্ত করে দিয়েছি। বেইক, ফ্লেক, হ্যাঁ মেক, আমরা কিন্তু এমনি বলি কি মেক, মেক তৈরি করা, কিন্তু মেক তৈরি করা না, হ্যাঁ মেক তৈরি করা। স্নেক, সাপ, ঠেক, ঠেক অর্থ নেওয়া, ঠেক অর্থ কি নেওয়া, অথচ আমরা আমাদের স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়ানো হয় টেক, টেক না, হ্যাঁ ঠেক। এখানে যে টি দেওয়া আছে এটা আসলে আমি ভুল মানে লেখার সময় করতে পারি নাই, ঠেক এখানে ঠ হবে, ঠেক নেওয়া। তারপর ব্রেক, হ্যাঁ ব্রেক অর্থ কি ভাঙা।
ফেক, হ্যাঁ ফেক। তারপরে গেট, দরজা। তারপরে শেক, হ্যাঁ শেক। স্কেল, হ্যাঁ ওয়াইল, ওয়াইল, এই যে এখানে একটু দেখেন ওয়াইল, ওয়াইল অর্থ তিমি। প্লেট, হ্যাঁ ব্রেভ, ব্রেভ অর্থ বীর, বাহাদুর, আমরা যেটা বাংলা আরবিতে বলি সুজা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই দ্বিতীয় সাউন্ডটা আমরা শিখে ফেললাম। দ্বিতীয় সাউন্ডের নাম হলো লং এ সাউন্ড। এই সাউন্ডটা হলো এই, এই সাউন্ডটা হলো এই। এর উদাহরণ হলো খেইক, হেইট, লেক, রেক ইত্যাদি। এখন কথা হলো এই সেই প্রথম সাউন্ডের মতোই একই প্রশ্ন আসবে যে হুজুর এটা কখন, কোথায় এই এটা এই এর উচ্চারণ দিবে বা এই এর মতো উচ্চারিত হবে। তো এই বিষয়টা আসলে এখানে ইউসেজেস এর মধ্যে দেওয়া আছে যে এটা আসলে যখন যখন এর পরে একটি কনসোনেন্ট থাকবে, এরপরে একটা সিঙ্গেল কনসোনেন্ট থাকবে। এখানে একটা স্পষ্ট করে বলে দিছে, হ্যাঁ ওয়াকার্স ইন ওয়ার্ডস ফলোড বাই এ সিঙ্গেল কনসোনেন্ট অ্যান্ড এ সাইলেন্ট ই। হ্যাঁ, যে এই এটা পরে যখন একটা সিঙ্গেল কনসোনেন্ট, একটা কনসোনেন্ট থাকবে, অর্থাৎ একাধিক না। যদি এরকম হয় যে ওয়ার্ডটা অনেক বড় এবং তার শুরুতে এ আসছে কিন্তু এরপরে অনেকগুলো কনসোনেন্ট আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ হবে না, এই উচ্চারিত হবে না। আমার কথা বুঝতে পারছেন? তো এখানে বলে দিচ্ছে যে সিঙ্গেল কনসোনেন্ট থাকবে, হ্যাঁ যখন এরপরে সিঙ্গেল কনসোনেন্ট থাকবে এবং একটা সাইলেন্ট ই থাকবে। সাইলেন্ট মানে কিন্তু নীরব, অনুচ্চারিত। সাইলেন্ট মানে কি? অনুচ্চারিত, নীরব। হ্যাঁ, অনুচ্চারিত ই থাকবে। দেখেন এইখানে এই যে প্রথম যেই এক্সাম্পল আছে এখানে খেইক, এখানে কিন্তু ই এর কোনো উচ্চারণ নাই। অর্থাৎ এই এর পরে একটা কনসোনেন্ট এসেছে, অনলি ওয়ান কনসোনেন্ট এসেছে, একটা কনসোনেন্ট আসছে এবং তারপরে একটা সাইলেন্ট ই আছে বা অনুচ্চারিত ই আছে। তাহলে আমি কি কথা বুঝাইতে পারছি? এখানে যে ব্যবহারটা দিয়ে দেওয়া আছে সেই ব্যবহারটা দেখেন উদাহরণের মধ্যে পাওয়া যায় কিনা, যে এর পরে একটা সিঙ্গেল কনসোনেন্ট থাকবে এবং তারপরে একটি সাইলেন্ট ই বা অনুচ্চারিত ই বা উচ্চারণে আসবে না এই রকমের একটা ই থাকবে। যদি এরকম থাকে তখন এটা এই এর উচ্চারণ দিবে বা এই এর মতো উচ্চারিত হবে। দেখেন এই প্রত্যেকটা শর্ত এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এরপরে একটা কনসোনেন্ট আছে, একটা মাত্র কনসোনেন্ট আছে এবং সেই কনসোনেন্টের পরে আবার একটা সাইলেন্ট ই বা অনুচ্চারিত ই আছে। দেখেন প্রত্যেকটা মিসালের মধ্যে, প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে, প্রত্যেকটা উদাহরণের মধ্যে কিন্তু একই অবস্থা বা এই শর্তটা কিন্তু, এই ব্যবহারটা কিন্তু পাওয়া যাচ্ছে। যার কারণে এই উদাহরণগুলোর মধ্যে এটা কিন্তু এই এর উচ্চারণ দিচ্ছে বা এই এর মতো উচ্চারিত হচ্ছে। শেইখ, দেখেন এইখানেও একই অবস্থা। গেট একই অবস্থা, একটা ইও এখানে উচ্চারিত হচ্ছে না, আসছে না। আবার এরপরে মাত্র একটাই কনসোনেন্ট আসছে। তাহলে আশা রাখছি যে আপনারা ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর সাউন্ডটাও বুঝতে পেরেছেন, যে এর দ্বিতীয় নম্বর সাউন্ড হলো লং এ সাউন্ড, হ্যাঁ দীর্ঘ এ সাউন্ড। এই সাউন্ডটা হলো এই এবং এর উদাহরণ হলো খেইক, হেইট, লেক এবং এর ব্যবহার বিধি হলো, অর্থাৎ এই এটা যেখানে উচ্চারিত হবে তার জায়গাটা হলো যখন এর পরে একটা মাত্র কনসোনেন্ট থাকবে এবং তারপরে একটা সাইলেন্ট ই থাকবে, তখন এই এটা কি করবে? এই এর মতো উচ্চারিত হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার পরের কাজ হলো আপনারা প্রত্যেকেই এই উদাহরণগুলো টাইট করে মুখস্থ করবেন, কণ্ঠস্থ ঠোঁটস্থ করবেন, যাতে করে এই বিষয়টা আর কখনো জীবনে আর কখনো দ্বিতীয়বার ভেবে দেখতে না হয়, এমনভাবে পড়বেন। আমরা এখন চলে যাচ্ছি তৃতীয় নম্বর সাউন্ডে। তৃতীয় নম্বর সাউন্ড হলো শোয়া সাউন্ড। শোয়া সাউন্ড অর্থ হলো, এখানে একটা বিষয় হলো আমরা উপরে দুইটা সাউন্ড পড়েছি, একটা হলো শর্ট এ সাউন্ড আর একটা হলো লং এ সাউন্ড। শর্ট এ সাউন্ডের মধ্যে উচ্চারণ ছিল এ আর লং এ সাউন্ডের মধ্যে উচ্চারণ ছিল এই। তো এখানে এই শোয়া সাউন্ড মানে কি? শোয়া সাউন্ড মানে হলো আপনার হালকা সাউন্ড। সোজা কথায় শোয়া সাউন্ড মানে হলো হালকা সাউন্ড। যেমন মনে করেন যখন আমরা এই রব্বি, রব্বি এই হায়ের উপরে যখন আমরা অক্ফ করি তখন কিন্তু আমরা
সেখানে হাইয়ের উপরে তেমন প্রেসার দেই না, অর্থাৎ হালকার উপরে সেখানে ছেড়ে দিই, অক্ষ করি রব্বি, ঠিক না? কিন্তু যখন এই হাটা আবার দেখা যায়, এই হাটাকে আবার আমরা কখনো কখনো স্পষ্টভাবে উচ্চারণ করতে হয়, কিন্তু ওয়াকফের সময় দেখা যায় প্রত্যেকটা সময় আমরা আস্তে করে ছেড়ে দিই। বেশি উচ্চারণ করার প্রয়োজন হয় না, বেশি উচ্চারণ করার বা স্পষ্টভাবে উচ্চারণ করার প্রয়োজন হয় না। এই রকমেরই একটা সাউন্ড হলো এই শোয়া সাউন্ড, হ্যাঁ, যেটা আসলে স্পষ্টভাবে উচ্চারণ করার প্রতি মানুষের কোনো কি থাকে না, স্পেশালভাবে বা বিশেষভাবে সেদিকে কোনো নজর থাকে না। অর্থাৎ সেটা কোনোভাবে উচ্চারিত হয়ে আসলেই হইলো, মানে আমার শ্রোতা সেটা বুঝলেই হইলো। যেমন মনে করেন আমরা যদি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, তো এই যে হি ইজ এ স্টুডেন্ট বললাম, দেখেন এই হি ইজ এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা আমরা যেভাবে স্পষ্টভাবে উচ্চারণ করেছি, কিন্তু এখানে কিন্তু আমরা এই এটাকে ওইভাবে উচ্চারণ করি নাই। অর্থাৎ আমি যদি বলি যে জায়দ ইজ এ স্টুডেন্ট বা রহিম ইজ এ স্টুডেন্ট, তো রহিম ইজ এ স্টুডেন্ট যে বললাম, এখানে দেখেন এর উচ্চারণটা কিন্তু আমরা স্লাইটলি করে চলে গেছি, হ্যাঁ, এবং শ্রোতাও কিন্তু এটা বুঝে নিবে যে এখানে সে ঠিকই বলছে, এখানে সে রং বলে নাই, ভুল বলে নাই। তো এই যে ইংরেজি শব্দের মধ্যে দেখা যায় যে কোনো কোনো লেটার আমরা বাক্যে ব্যবহার করে দেখা যায় সেটাকে আমরা অতটা স্পষ্টভাবে উচ্চারণ করার প্রয়োজন বোধ করি না। তো ওই সাউন্ডগুলোকেই আসলে বলা হয় হলো শোয়া সাউন্ড। তাহলে এটা, এই যে এ লেটারটা, এই লেটারটা আসলে এই ভাওয়েলটা, এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অস্পষ্টভাবে উচ্চারিত হয়, অর্থাৎ এটাকে স্পষ্টভাবে উচ্চারণ করার কোনো প্রয়োজন পড়ে না বা মানুষ করে না। তো এই যে একটা সাউন্ড রয়েছে, এই সাউন্ডটাও আসলে আমাদের শেখার দরকার, যে এটা কোন জায়গায় আসলে অল্প উচ্চারিত হয়। এটা কোন জায়গায় অল্প উচ্চারিত হয়, হ্যাঁ, কিংবা গুরুত্বপূর্ণ হিসেবে উচ্চারিত হয় না, বা অস্পষ্টভাবে উচ্চারিত হয়, সুন্দরভাবে স্পষ্টভাবে উচ্চারিত হয় না, এরকম জায়গাগুলো কিন্তু কি এই এর এর একটা সাউন্ড আছে। আচ্ছা, আমরা এটার একটু উদাহরণ দেখি। এখন এই যে শোয়া সাউন্ডটা আছে, এই সাউন্ডটা কিন্তু ওয়ার্ডের, অর্থাৎ এই যে এর যে একটা সাউন্ড, শোয়া সাউন্ড, অর্থাৎ অস্পষ্ট একটা সাউন্ড, এই সাউন্ডটা আসলে ওয়ার্ডের শুরুতে আসলেও তার উচ্চারণটা অস্পষ্ট থাকতে পারে কিংবা কম উচ্চারিত হতে পারে, আবার এটা ওয়ার্ডের মাঝখানেও আসতে পারে, আবার ওয়ার্ডের শেষেও আসতে পারে। এটা আসলে কোনো কিন্তু কি নাই, মানে ধরা বাঁধা নাই, কিন্তু এতটুকু মাথায় রাখতে হবে যে এ সব সময় কিন্তু কি হয় না, স্পষ্টভাবে উচ্চারিত হয় না। কিছু কিছু ক্ষেত্রে এ আসলে অস্পষ্টভাবে দ্রুত গতিতে কি হয়ে যায়, দ্রুত গতির কারণে অস্পষ্টভাবে উচ্চারিত হয়। তো আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমাদের এই আলোচনাটা বুঝে চলে আসবে। উই টক অ্যাবাউট দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু দেখেন শ্রোতা যিনি কিংবা যিনি স্পিকার, উভয়েরই কিন্তু ইন্টেনশন থাকে বা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এখানে কিন্তু সে কিন্তু অ্যাবাউটকে খেয়াল করানোর জন্য কিংবা অ্যাবাউটের দিকে মন দেবার জন্য সে কিন্তু কথা বলছে না, কিন্তু অ্যাবাউটটা সহযোগী, এই জন্য এখানে অ্যাবাউটকে উচ্চারণ করা হচ্ছে, কিন্তু তার মূল ফোকাস হলো, হ্যাঁ, দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উই টক অ্যাবাউট দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলবো। তাহলে এই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাবাউট, হ্যাঁ, এই বিষয়টার মধ্যে দেখা যায় এই ওয়ার্ডটার মধ্যে যে শুরুতে এ আছে, এই এটা আসলে ততটা স্পষ্টভাবে কি হয় না, উচ্চারিত হয় না। তো যাই হোক, আমি এখানে যেটা বুঝাচ্ছি সেটা হলো যে এই এটা আসলে ওয়ার্ডের শুরুতে হোক কিংবা ওয়ার্ডের যে মাঝখানে আছে, ব্যানানার মাঝখানে আছে, কিংবা আবার শেষের দিকে আমি এটার কিছু এই যে এক্সট্রা, হ্যাঁ, এখানে শেষে আছে সোফা, শেষে এ আছে, এই যে এগুলো আছে, এই এগুলোর উচ্চারণটা আসলে কি হয়, খুব স্লাইটলি, অর্থাৎ ততটা জোর দিয়ে বা ততটা স্পষ্টভাবে পড়ানো হয় না। অর্থাৎ যদি বলি তাহলে অল্প উচ্চারিত হয়, অল্প উচ্চারিত হয়। অর্থাৎ এই যে তৃতীয় নম্বর যে সাউন্ড, শোয়া সাউন্ড, এই শোয়া সাউন্ডের বাংলা হলো, হ্যাঁ, এটা অল্প উচ্চারিত হবে। আমি এখানে বাংলাটা লিখে দেবো হয়তো, এটা অল্প উচ্চারিত হবে, উচ্চারিত হবে কিন্তু অল্প উচ্চারিত হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে অ্যাবাউট, হ্যাঁ, অ্যাবাউট, অ্যালোন, অ্যাট্যাক, তারপর কি অ্যালাইভ, অ্যাওয়ে, অ্যাগো, ব্যানানা, টমেটো, পটেটো, পিয়ানো, তারপরে কি সোফা, এক্সট্রা, ক্যামেরা, আমব্রেলা,
হ্যাঁ, কথা বুঝে আসছে? তাহলে এই যে বিষয়গুলো গেল যে এই এই এর তৃতীয় একটা সাউন্ড বা তৃতীয় একটা উচ্চারণ হলো, এটা কখনো 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 অল্প উচ্চারিত হবে, অর্থাৎ স্পষ্টভাবে উচ্চারিত হবে না। হ্যাঁ, এই 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 অল্প উচ্চারিত হওয়ার যে নাম, সেই নামটা হলো কি শোয়া সাউন্ড। আচ্ছা, এখন কথা হলো হুজুর, কোন জায়গায় এটা অল্প উচ্চারিত হবে এবং কখন হবে, কোন জায়গায় হবে এবং কখন হবে, এটা কিন্তু একটা প্রশ্ন। এর আগের মতোই, অর্থাৎ এই জিনিসগুলো যদি না জানা হয় তাহলে কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, এই যে এতগুলো উচ্চারণ, এর এতগুলো প্রোনাউন্সিয়েশন হয়, এতভাবে উচ্চারিত হয়, এগুলো জেনে কোনো লাভ নেই যদি আমরা এটা না শিখি যে কোথায় কখন এই এই উচ্চারণগুলো হয়। তাহলে এখন এই শোয়া সাউন্ড বা এই যে অল্প উচ্চারিত যে হবে, এটা এটা কখন হবে, এটা আসলে আমাদের এখন আমরা এটা জানবো। তো এটা আছে ইউসেজেসের মধ্যে, যে ইট অফেন অ্যাপিয়ার্স ইন আনস্ট্রেসড সিলাবল অফ মাল্টি সিলাবিক ওয়ার্ডস। তো বলছে যে এটা প্রায়ই আসে কোথায়, আনস্ট্রেস সিলাবল, অর্থাৎ যে ওয়ার্ডের যেই সিলাবলের মধ্যে কোনো প্রেশার থাকে না, যেই সিলাবলের মধ্যে কোনো মানে স্পষ্টভাবে উচ্চারণ করার কোনো প্রয়োজন থাকে না। হ্যাঁ, সো সেই জায়গার মধ্যে এই এটা অল্প উচ্চারিত হয়। আবারও বলছি, ইট অফেন অ্যাপিয়ার্স ইন এ আনস্ট্রেস সিলাবলস ইন অফ মাল্টিপল সিলাবিক ওয়ার্ডস, যেখানে যেই ওয়ার্ডের মধ্যে একাধিক সিলাবল আছে। সিলাবল এটা কি জিনিস, এটা আবার যারা নতুন ভিডিও দেখবেন এটা, তারা কিন্তু এটা হয়তো বুঝতে পারবেন না। সিলাবল হলো ওয়ার্ডের যে অংশটা একবারে উচ্চারিত হয়। যেমন দেখেন ফা দার, তাহলে ফাদার অর্থ বাবা আমরা জানি, কিন্তু এখানে দেখেন দুইটা সিলাবল আছে, মানে দুইটা স্বর লাগে, ধ্বনি লাগে। একটা হলো ফা আর একটা হলো দার, তাহলে দুইটা ধ্বনি লাগে। তাহলে এই যে দুইটা ধ্বনি লাগলো, তার মানে হলো যে এই ফাদার এই ওয়ার্ডের মধ্যে দুইটা সিলাবল আছে। তাহলে ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয়, এক ধ্বনিতে উচ্চারিত হয়, সেই অংশটাকে আসলে সিলাবল বলে। এটা একদম টু এর যে গ্রামার বই আছে সেখানেও পড়ানো আছে, যারা আমি যাদেরকে পড়িয়েছি তারা কিন্তু এই বিষয়টা জানেন। তো এটাই বলতেছে স্ট্রেসড অর্থ হলো আপনার যেখানে প্রেশার দেওয়া হয়, অর্থাৎ স্পষ্টভাবে উচ্চারণ করার প্রবণতা থাকে। তাহলে আনস্ট্রেস মানে যেখানে স্পষ্টভাবে উচ্চারণ করার কি নাই, প্রবণতা নাই। তাহলে বলতেছে কি আনস্ট্রেস সিলাবলস। হ্যাঁ, তো এই যে অল্প আওয়াজের এ, হ্যাঁ, এই এটা যেখানে আনস্ট্রেস সিলাবলের মধ্যে যদি আসে, হ্যাঁ, তখন এটা কি করে, আপনার অল্প উচ্চারিত হয়। 2 নম্বর আর একটা বিষয় এখানে বলে দিছে আসলে, যে এই যে এটা অল্প উচ্চারিত হয়, হ্যাঁ, এই অল্প উচ্চারিত হওয়ার বিষয়টা এটা ওয়ার্ডের যে কোনো স্থানে হতে পারে। ইট ক্যান ওয়াকার ইন এনি পজিশন উইথিন এ ওয়ার্ড। হ্যাঁ, একটা ওয়ার্ডের যে কোনো স্থানেই এই কাজটা হতে পারে, বিগিনিং মিডল অর এন্ড, অর্থাৎ শুরুতেও হতে পারে, মাঝখানেও হতে পারে, শেষেও হতে পারে। অর্থাৎ 3 জায়গাতেই এটা অল্প আওয়াজে উচ্চারিত হতে পারে। তবে এই অল্প উচ্চারিত হওয়ার ক্ষেত্রে যেই কারণ বা যেই শর্তটা এখানে দিয়ে দেওয়া আছে, সেটা হলো যে আনস্ট্রেসড সিলাবল হতে হবে। আনস্ট্রেসড সিলাবল হতে হবে, অর্থাৎ এমন সিলাবল হতে হবে যেই সিলাবলটা আসলে স্পষ্টভাবে উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। এমন সিলাবলের মধ্যে হলেই কেবল এটা কি হবে, এই অল্প উচ্চারিত হবে। এখানে আরও একটা বিষয় বলে দেওয়া আছে কি, ইটস কমন ইন ফাংশন ওয়ার্ডস লাইক আর্টিকেলস, দ্য এ প্রিপোজিশন অফ টু অ্যান্ড প্রোনাউন্স হি শি ইট। এখানে সে আরও একটা কাজ বলে দিছে, যে এই যে অল্প আওয়াজের যে এ বা এই যে শোয়া সাউন্ড, এই শোয়া সাউন্ডটা আসলে কার্যকারিতার ক্ষেত্রে একই রকম। কাদের মতো? হ্যাঁ, কার্যকারিতার ক্ষেত্রে একই রকম। কার মতো? যেমন আর্টিকেলের মতো, দা এ। হ্যাঁ, যেমন দেখেন দা, আই গো টু দ্য সিটি। হ্যাঁ, আই গো টু দ্য সিটি, একটু খেয়াল করেন। তাহলে আই গো টু দ্য সিটি, আমি শহরটিতে যাই। হ্যাঁ, তাহলে আই গো টু দ্য সিটি, আমি শহরটিতে, এখানে যে দা বললাম, এই দাটা কিন্তু দেখেন আমাদের কিন্তু সেরকম স্পষ্টভাবে আমরা বলি নাই, কারণ আমাদের এখানে উদ্দেশ্যই হলো সিটিটাকে উচ্চারণ করা, মানে সিটিটাকে শ্রোতার কাছে স্পষ্ট করা, যে আই গো টু দ্য সিটি, আমি শহরে যাই। এই দা যেমন অল্প উচ্চারিত হয়,
ঠিক তদ্রূপ এটা অল্প উচ্চারিত হয়। যেমন বললাম রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ স্টুডেন্ট, দেখেন এখানে এর যে উচ্চারণটা, এই উচ্চারণটা কিন্তু হচ্ছে, কিন্তু সেটা কিন্তু অল্প উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, এবং এই এই কথাটাই আসলে এখানে বোঝানো হচ্ছে যে শোয়া সাউন্ড, এটা শোয়া সাউন্ডে আসে। এবং সেই শোয়া সাউন্ডগুলো এই আর্টিকেল, ইংরেজি যে আর্টিকেল আছে, আর্টিকেল পড়েছেন যাদেরকে আমি পড়াইছি ইংলিশ গ্রামার, তারা কিন্তু অবশ্যই পড়েছেন যে আর্টিকেলস, হ্যাঁ, এই আর্টিকেলের মতো, হ্যাঁ, কার্যকারিতার ক্ষেত্রে এই শোয়া সাউন্ড, এর যে শোয়া সাউন্ড আছে এটা হলো, হ্যাঁ, কিসের মতো, আপনার আর্টিকেলের মতো, প্রিপোজিশনের মতো, প্রোনাউনের মতো। হ্যাঁ, অর্থাৎ এই যে প্রিপোজিশন, আর্টিকেল, প্রোনাউন, এগুলো যেমন অল্প উচ্চারিত হয়, হ্যাঁ, ঠিক তদ্রূপ এই যে শোয়া সাউন্ড কিংবা এই যে এ অল্প উচ্চারিত এ সাউন্ডটা, এটাও সেইভাবেই আসলে উচ্চারিত হয়। হ্যাঁ, বাক্যে ব্যবহৃতও হয় এবং বাক্যে উচ্চারিতও হয়, কিন্তু সেগুলোর উপরে কোনো ফোকাস থাকে না, সেগুলোকে স্পষ্টভাবে উচ্চারণ করার কোনো উদ্দেশ্যও থাকে না। হ্যাঁ, কোনো মতে সেগুলোকে উচ্চারণ করে যাওয়া হয়, এবং সেই সাউন্ডটাই হলো আসলে শোয়া সাউন্ড, সেই সাউন্ডটাই হলো অল্প উচ্চারিত সাউন্ড। এই সাউন্ডটাই এর উপরে প্রয়োগ হয়, এর মধ্যে আসে। তো তাহলে আমরা এই বিষয়টাও ইনশাল্লাহ জেনে ফেললাম, এবং এক্সাম্পল যেগুলো আছে এগুলো আমরা অবশ্যই মুখস্থ করে ফেলবো। অ্যাবাউট সম্পর্কে, অ্যালন কি, একলা, এই যে এখানে অ্যালন, অ্যাটাক, অ্যালাইভ, অ্যাওয়ে, হ্যাঁ, অ্যাওয়ে এখানে আমি লিখে দিছি অ্যাওয়ে, অ্যাগো, ব্যানানা, তারপরে কি টমেটো, পটেটো, তারপরে পিয়ানো, এরপরে হলো আপনার সোফা, এক্সট্রা। হ্যাঁ, দেখেন এক্সট্রা, এই এক্সট্রার দিকে একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে এক্সট্রা, আমরা কি এটাকে কি ততটা উচ্চারণ করি? আপনি নিজে একটু উচ্চারণ করে দেখবেন যে এটা আসলে একদম স্লাইটলি উচ্চারিত হয়, এক্সট্রা এক্সট্রা। হ্যাঁ, তারপরে কি ক্যামেরা, তারপরে কি, হ্যাঁ, আমব্রেলা। তো এই যে এখানে যে এগুলো আছে, এই এগুলো কিন্তু আসলে খুবই স্লাইট, মানে খুবই হালকাভাবে উচ্চারিত হয়। তারপরে এই যে পটেটোর মধ্যে আছে, পিয়ানোর মধ্যে আছে, টমেটোর মধ্যে আছে, ব্যানানার মধ্যে আছে, তারপর আবার এখানে শুরুতে আছে অ্যাগো, অ্যাওয়ে, অ্যালাইভ। এগুলো যখন সেন্টেন্সের মধ্যে, এখন মনে হচ্ছে আপনার কাছে যে এই অ্যাবাউট, অ্যালোন, এখানে তো হুজুর খুব আপনি উচ্চারণ করছেন, কিন্তু এগুলো যখন সেন্টেন্সের মধ্যে উচ্চারিত হবে, তখন দেখবেন যে এর উচ্চারণগুলো, হ্যাঁ, উচ্চারণ কমে গেছে, তখন দেখবেন যে এগুলো তেমন উচ্চারণ হচ্ছে না, দ্রুত গতিতে চলে যাচ্ছে এই যে এখানে। তো যাই হোক, আজকের ক্লাস ইতিমধ্যেই কিন্তু অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, এবং আজকে বেশ কিছু এক্সাম্পল আপনাদেরকে মুখস্থ করতে হবে, এবং এর ব্যবহার বিধি সেগুলো মুখস্থ করতে হবে। তাই আজকে আর আমি সামনে পড়াচ্ছি না, আজকে এই তিনটা সাউন্ডই আপনাদের পড়া থাকলো। এক নম্বর হলো শর্ট এ সাউন্ড, এ। দুই নম্বর হলো লং এ সাউন্ড, এই। তিন নম্বর হলো শোয়া সাউন্ড বা অল্প উচ্চারিত সাউন্ড, হ্যাঁ, এর অল্প উচ্চারিত সাউন্ড। তো এই তিনটা বিষয়ই আজকে আপনাদের পড়া রইল। ইনশাল্লাহ আমরা আগামীকালকে 4 নম্বর থেকে নিয়ে 4, 5, 6, 7, 8 ওগুলো আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। সামনেরগুলো সহজ, কিন্তু এতগুলো একসাথে জমা হয়ে গেলে আমার কাছে মনে হচ্ছে আপনাদের মাথা ঘুলিয়ে যেতে পারে। সুতরাং আমি আর সামনে পড়া দিতে চাচ্ছি না। আজকের যে তিনটা পড়া রয়েছে, এই তিনটা পড়া অবশ্যই খুব সুন্দরভাবে আয়ত্ত করবেন। আপনারা এই পড়াটা যেভাবে শোনাবেন, আমি সেটা আসলে বলে দিচ্ছি আরও একবার সংক্ষেপে, যে এর সর্বমোট 9টি সাউন্ড রয়েছে। তার মধ্য থেকে প্রথম সাউন্ডের নাম হলো শর্ট এ সাউন্ড। এর উচ্চারণ হলো এ। এর উদাহরণ হলো খ্যাট, হ্যাট, ব্যাট, ম্যাট, এভাবে করে সবগুলো এক্সাম্পল আপনারা বলবেন। এবং এই এ সাউন্ডটি সংগঠিত হবে, কিংবা এ সাউন্ডটি দিবে তখন, যখন এই এর পরে কোনো একটা কনসোনেন্ট লেটার থাকবে, যখন এরপরে কোনো কনসোনেন্ট লেটার থাকবে, কিংবা এটা ওয়ার্ডের শেষে আসবে, তখন এটা এর মতো উচ্চারিত হবে। 2 নম্বর সাউন্ডের নাম হলো লং এ সাউন্ড। এই সাউন্ডের উচ্চারণ হলো এই। এর উদাহরণ হলো খেইক, হেইট, লেইক। এই উচ্চারণটা হবে যখন এর পরে একটা সিঙ্গেল কনসোনেন্ট থাকবে এবং তারপরে একটি সাইলেন্ট ই থাকবে, যেমন খেইকের মধ্যে দেখা যাচ্ছে। 3 নম্বর সাউন্ডের নাম হলো শোয়া সাউন্ড, অর্থাৎ এটা অল্প উচ্চারিত হবে, যেমন অ্যাবাউট, অ্যালোন,
অ্যাটাক, অ্যালাইভ, অ্যাগো, অ্যাওয়ে, ব্যানানা, টমেটো, পটেটো, পিয়ানো, সোফা, এক্সট্রা, ক্যামেরা, আমব্রেলা ইত্যাদি। আচ্ছা, এই অল্প উচ্চারিত এ কোথায় আসে? আনস্ট্রেসড সিলাবলের মধ্যে এই অল্প উচ্চারিত এটা আসে। অর্থাৎ ওয়ার্ডের যেই সিলাবলের মধ্যে যেই সিলাবলটাকে স্পষ্টভাবে উচ্চারণ করার প্রয়োজন পড়ে না, সেই সিলাবলের মধ্যে যদি এটা আসে তখন এটা অল্প উচ্চারিত হয়। দ্বিতীয় কথা হলো, এই এটা বা এই এর যে শোয়া সাউন্ড রয়েছে, অল্প উচ্চারিত হওয়ার যেই বিষয়টা রয়েছে, এটা ওয়ার্ডের শুরুতেও হতে পারে, ওয়ার্ডের মাঝেও হতে পারে, ওয়ার্ডের শেষেও হতে পারে। যেমনটা আমরা কিন্তু এখানে উদাহরণ প্রথমে শুরুর ওয়ার্ডগুলো দিয়েছি, এরপরে মাঝখানের ওয়ার্ডগুলো দিয়েছি, এরপরে কিন্তু শেষের ওয়ার্ডগুলো দিয়েছি, এক্সট্রা, সোফা, ক্যামেরা ইত্যাদি। আচ্ছা, তারপরে তৃতীয় আরেকটি কথা এখানে নোট করে রাখার মতো কিংবা খাতায় লিখে রাখার মতো, সেটা হলো যে এই যে শোয়া সাউন্ড বা এ যে অল্প উচ্চারিত হয়, এই সাউন্ডটা আসলে কার্যকারিতার ক্ষেত্রে আর্টিকেল, প্রিপোজিশন এবং প্রোনাউনের মতো। অর্থাৎ আর্টিকেল, প্রিপোজিশন, প্রোনাউন এগুলো যেরকম দ্রুত গতিতে অল্প উচ্চারিত হয়, অর্থাৎ সেগুলোকে স্পষ্টভাবে বা সুস্পষ্টভাবে উচ্চারণ করার বা প্রেশার দিয়ে উচ্চারণ করার, জোর দিয়ে উচ্চারণ করার প্রয়োজন পড়ে না, ঠিক তদ্রূপ এই শোয়া এ সাউন্ড এইটাও আসলে স্পষ্টভাবে উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। তাহলে আশা রাখছি যে আজকের পড়াটা আপনারা বুঝতে পেরেছেন এবং আগামীকালকে অবশ্যই এক্সাম্পলগুলো সহ পুরো এই 3টি সাউন্ড আপনারা শোনাবেন, লাইভ ক্লাসে অবশ্যই পড়া শোনাবেন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা পরবর্তী যেই সাউন্ডগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।